31 ডিসেম্বর 1992 মধ্যরাতের কনকনে শীত। পূর্ব ইউরোপের দুটি প্রাচীন এবং ঐতিহাসিক শহর প্রাগ এবং ব্রাতিস্লাভা। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা ছোঁয়ার অপেক্ষায়। শহর দুটির মাত্র কয়েকশো কিলোমিটার দূরেই যুগোস্লাভিয়ায় চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ এবং বর্বরচিত জাতিগত দাঙ্গা। সার্ব, ক্রোয়াট আর বসনীয়রা একে অপরের বিরুদ্ধে লড়ছে নিজেদের আলাদা দেশ গড়ার নেশায়। কিন্তু প্রাগ আর ব্রাতিস্লাভার রাস্তায় আজ কোনো ট্যাঙ্ক নামেনি, কোনো গুলির শব্দ নেই, নেই কোনো কারফিউ বা দাঙ্গা পুলিশের মহড়া। মানুষ শান্তিতে নিজেদের বাড়িতে ঘুমিয়ে আছে, নয়তো নতুন বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। রাত ঠিক 12টা বাজার সাথে সাথেই পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে গেল একটি দেশের নাম, চেকোস্লোভাকিয়া। কোনো যুদ্ধ ছাড়া, কোনো রক্তপাত বা একটিও বুলেট খরচ না করে একটি শক্তিশালী এবং আধুনিক রাষ্ট্র মাঝখান থেকে দুই ভাগ হয়ে জন্ম নিল দুটি নতুন স্বাধীন দেশ, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া। ইতিহাসে এই ঘটনাটি পরিচিত ভেলভেট ডিভোর্স, অর্থাৎ মখমলের মতো মসৃণ বিবাহ বিচ্ছেদ নামে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় ঘটনা, যেখানে পৃথিবীর প্রতিটি দেশ ভাগের সাথে মিশে থাকে শত শত বছরের ঘৃণা এবং হাজারো মানুষের রক্ত, সেখানে চেকোস্লোভাকিয়ার মানুষ কিভাবে এত শান্তিতে একে অপরের কাছ থেকে বিদায় নিল? কেনই বা তারা দীর্ঘ ৭৪ বছর একসাথে থাকার পর হঠাৎ করে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল? আর কেনই বা কোনো ধরনের গণভোট ছাড়াই মাত্র দুজন রাজনীতিবিদ একটি আস্ত দেশের ভাগ্য নির্ধারণ করে ফেলেছিলেন? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপের মানচিত্রে চেকোস্লোভাকিয়া বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না। এই পুরো অঞ্চলটি ছিল পরাক্রমশালী অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন ঘটার পর ইউরোপের মানচিত্র নতুন করে আঁকা শুরু হয়। এই সময় চেক এবং স্লোভাক এই দুটি জাতি সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের একটি স্বাধীন দেশ গড়বে। 1918 সালে টমাস গ্যারিক মাসারিকের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে চেকোস্লোভাকিয়া। কিন্তু বাইরে থেকে তাদের ভাষা এবং সংস্কৃতি অনেকটা একরকম মনে হলেও ঐতিহাসিকভাবে এই দুই জাতি ছিল সম্পূর্ণ দুই মেরুর। চেক অঞ্চলটি অর্থাৎ বোহেমিয়া এবং মোরাভিয়া ছিল শত শত বছর ধরে অস্ট্রিয়ার শাসনে। অস্ট্রিয়ানদের প্রভাবে চেকরা ছিল অত্যন্ত আধুনিক, শিল্পোন্নত এবং ধর্মনিরপেক্ষ। তাদের দেশে ভারী শিল্প, অস্ত্র কারখানা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। অন্যদিকে স্লোভাকিয়া অঞ্চলটি ছিল হাঙ্গেরিয়ানদের শাসনে। স্লোভাকরা ছিল মূলত কৃষি নির্ভর, ক্যাথলিক খ্রিস্টান, অত্যন্ত ধার্মিক এবং ঐতিহাসিকভাবে চেকদের চেয়ে অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে পড়া। 1918 সালে তারা একসাথে একটি দেশ গঠন করেছিল ঠিকই, কিন্তু এটি ছিল কেবল টিকে থাকার জন্য। চেকরা স্লোভাকদের সাথে হাত মিলিয়েছিল কারণ স্লোভাকদের ছাড়া তাদের দেশের আয়তন এবং জনসংখ্যা এতটাই কম হতো যে জার্মানির মতো বিশাল প্রতিবেশী তাদের সহজে গিলে খেত। অন্যদিকে স্লোভাকরা চেক প্রজাতন্ত্রের সাথে যুক্ত হয়েছিল হাঙ্গেরিয়ানদের শোষণের হাত থেকে বাঁচার জন্য। অর্থাৎ শুরু থেকেই দুটি জাতির মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। স্লোভাকরা সবসময় মনে করত চেকরা নিজেদের বড় ভাই বা উন্নত জাতি মনে করে এবং স্লোভাকদের উপর ছড়ি ঘোরায়। দেশের রাজধানী প্রাগ হওয়ায় সমস্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা চেকদের হাতে আসলে কুক্ষিগত ছিল। চেক এবং স্লোভাকদের এই অভ্যন্তরীণ দূরত্বের সুযোগ সর্বপ্রথম গ্রহণ করেছিলেন অ্যাডলফ হিটলার। 1938 সালে মিউনিখ চুক্তির মাধ্যমে জার্মানি যখন চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ড দখল করে নেয়, তখন হিটলার এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাল চালেন। তিনি স্লোভাক জাতীয়তাবাদীদের উস্কে দেন এবং তাদের স্বাধীন দেশের স্বপ্ন দেখেন। হিটলারের প্ররোচনায় 1939 সালে স্লোভাকিয়া চেকোস্লোভাকিয়া থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে, যা ছিল মূলত নাৎসি জার্মানির একটি পাপেট বা পুতুল রাষ্ট্র। আর বাকি চেক ভূখণ্ডকে হিটলার সরাসরি জার্মানির অন্তর্ভুক্ত করে নেন। এই ঘটনাটি চেক এবং স্লোভাকদের সম্পর্কে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। চেকরা মনে করতে শুরু করে যে বিপদের দিনে স্লোভাকরা তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চেকোস্লোভাকিয়া পুনরায় একত্রিত হয় ঠিকই, কিন্তু 1948 সালে দেশটিতে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট শাসন। সোভিয়েত ইউনিয়নের মদতপুষ্ট এই কমিউনিস্ট সরকার অত্যন্ত কঠোর হাতে দেশ পরিচালনা করতে শুরু করে। কমিউনিস্ট শাসনামলে চেক এবং স্লোভাকদের মধ্যকার ভেতরের ক্ষোভগুলো বাইরে আসার কোনো সুযোগ পায়নি। কেউ যদি চেক বা স্লোভাক জাতীয়তাবাদের কথা বলতো, তাকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে জেলে পাঠানো হতো।
1968 সালে প্রাগ স্প্রিং বা প্রাগের বসন্ত নামে এক ঐতিহাসিক সংস্কার আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলেকজান্ডার ডুবচেক, যিনি ছিলেন একজন স্লোভাক। তিনি কমিউনিস্ট ব্যবস্থার ভেতরে থেকেই মানুষের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার কথা বলেছিলেন। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এই সংস্কারকে মেনে নেয়নি। তারা হাজার হাজার ট্যাঙ্ক এবং সেনা পাঠিয়ে প্রাগ স্প্রিং অত্যন্ত কঠোর হাতে দমন করে। প্রাগ স্প্রিং দমনের পর চেকোস্লোভাকিয়া শুরু হয় এক দমবন্ধ করা স্থবিরতার যুগ। কিন্তু এই কমিউনিস্ট শাসনের লৌহ বর্মের ভেতরে ভেতরে চেক এবং স্লোভাকদের সম্পর্কের ফাটল বেড়েই চলছিল। স্লোভাকরা চাইছিল তাদের নিজস্ব একটি আলাদা পরিচয়। 1989 সাল ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের বছর। বার্লিন দেয়ালের পতন ঘটেছে। পূর্ব ইউরোপের দেশগুলো থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দশকের পর দশক ধরে চলা কমিউনিস্ট স্বৈরশাসন। এই পরিবর্তনের হাওয়া এসে লাগে চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগেও। 1989 সালের নভেম্বর মাসে প্রাগের রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ। তাদের দাবি একটাই, কমিউনিস্ট শাসনের অবসান এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা। এই আন্দোলনে নেতৃত্ব দেন ভাকলাভ হ্যাভেল। তিনি কোনো পেশাদার রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন বিখ্যাত নাট্যকার, কবি এবং দার্শনিক, যিনি কমিউনিস্টদের সমালোচনার দায়ে বছরের পর বছর জেলে কাটিয়েছিলেন। হ্যাভেলের নেতৃত্বে এই আন্দোলন এতটাই অহিংস, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ছিল যে পুলিশ বা সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালানোর কোনো সুযোগই পায়নি। মাত্র কয়েক সপ্তাহের মাথায় কোনো ধরনের রক্তপাত বা দাঙ্গা ছাড়াই চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। ইতিহাসবিদরা এই রক্তপাতহীন এবং মসৃণ বিপ্লবের নাম দেন ভেলভেট রেভলিউশন বা মখমলের মতো নরম বিপ্লব। 1989 সালের ডিসেম্বরে ভাকলাভ হ্যাভেল একটি নতুন এবং গণতান্ত্রিক চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। সাধারণ মানুষ রাস্তায় নেমে উৎসব করে। তারা ভাবে এবার হয়তো তাদের দেশ পশ্চিমা দেশগুলোর মতো উন্নত এবং সমৃদ্ধশালী হয়ে উঠবে। কিন্তু জানেন নিশ্চয়ই, স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতার পর একটি দেশকে গড়ে তোলা তার চেয়েও বহুগুণ বেশি কঠিন। বিশেষ করে সেই দেশটি যদি দুটি ভিন্ন আদর্শের জাতির সমন্বয়ে গঠিত হয়। কমিউনিস্ট বর্মটি সরে যাওয়ার পর বিগত 41 বছর ধরে চাপা পড়ে থাকা চেক এবং স্লোভাকদের ভেতরের সমস্ত বিরোধ, ক্ষোভ এবং অমীমাংসিত প্রশ্নগুলো লাভা হয়ে বেরিয়ে আসতে শুরু করল। গণতন্ত্র আসার পর চেকোস্লোভাকিয়ার রাজনীতিতে যে বিষয়টি সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়ালো তা কোনো সীমানা বা সম্পদের বিরোধ ছিল না। এটি ছিল অত্যন্ত অদ্ভুত এবং প্রতীকী একটি বিরোধ, যাকে ইতিহাসে হাইফেন যুদ্ধ বা পোমলচকোভা ভালকা বলা হয়। কমিউনিস্ট আমলে দেশটির আনুষ্ঠানিক নাম ছিল চেকোস্লোভাক সোশ্যালিস্ট রিপাবলিক। কিন্তু 1990 সালে সমাজতন্ত্রের পতনের পর প্রেসিডেন্ট ভাকলাভ হ্যাভেল প্রস্তাব করেন যে দেশের নাম পরিবর্তন করে শুধুমাত্র চেকোস্লোভাক রিপাবলিক রাখা হোক। কিন্তু স্লোভাক নেতারা এই প্রস্তাবে তীব্র আপত্তি জানান। তাদের যুক্তি ছিল, চেকোস্লোভাক শব্দটিকে একসাথে লিখলে মনে হয় যেন চেক এবং স্লোভাকরা একই জাতি, যা আসলে সত্য নয়। স্লোভাকরা দাবি করে যে নামের মাঝখানে একটি হাইফেন বা সংযোগ চিহ্ন দিতে হবে, অর্থাৎ দেশের নাম হবে চেকোস্লোভাক রিপাবলিক। এই হাইফেনের মাধ্যমে স্লোভাকরা বোঝাতে চেয়েছিল যে তারা চেক প্রজাতন্ত্রের অধীনে থাকা কোনো প্রদেশ নয়, বরং তারা একটি সমান অংশীদার। অন্যদিকে চেক নেতারা এই হাইফেন দিতে সম্পূর্ণ নারাজ ছিলেন। তারা মনে করতেন হাইফেন দেওয়া মানে হল দেশকে আদর্শগতভাবে ভাগ করে ফেলা। তাছাড়া 1939 সালে হিটলার যখন স্লোভাকিয়াকে আলাদা করেছিলেন, তখন নামের মাঝখানে এই হাইফেন ব্যবহার করা হয়েছিল। তাই চেকদের কাছে এই হাইফেন ছিল চরম অপমানজনক। একটি সামান্য হাইফেন নিয়ে দেশের পার্লামেন্টে দিনের পর দিন তুমুল বিতর্ক চলতে লাগল। শেষ পর্যন্ত একটি অদ্ভুত এবং হাস্যকর আপোষ করা হলো। সিদ্ধান্ত হলো চেক ভাষায় দেশের নাম লেখা হবে হাইফেন ছাড়া, আর স্লোভাক ভাষায় লেখা হবে হাইফেন দিয়ে। এই ঘটনাটি বাইরের মানুষের কাছে চরম হাস্যকর মনে হলেও এটি আসলে প্রমাণ করেছিল যে চেক এবং স্লোভাকদের মধ্যকার অবিশ্বাস এবং বিভেদ কতটা গভীর। একটি দেশের মানুষ যখন নিজেদের দেশের একটি সাধারণ নাম নিয়েও একমত হতে পারে না, তখন সেই দেশের ভবিষ্যৎ যে খুব বেশি দিন স্থায়ী হবে না তা তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুধু নাম নিয়ে নয়, চেক এবং স্লোভাকদের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বিরোধটি ছিল অর্থনীতি নিয়ে। কমিউনিস্ট পতনের পর চেকোস্লোভাকিয়াকে মুক্তবাজার অর্থনীতি বা ক্যাপিটালিজমে প্রবেশ করতে হচ্ছিল। এই অর্থনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় দুই অঞ্চলের অবস্থা ছিল দুই রকম। চেক অঞ্চলের অর্থনীতি ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। তাদের কাছে স্কোডার মতো গাড়ি তৈরির কারখানা এবং হালকা শিল্প ছিল, যা খুব সহজেই ইউরোপের অন্যান্য মুক্তবাজারের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম ছিল। চেকরা চাইছিল অত্যন্ত দ্রুত গতিতে দেশের সমস্ত সরকারি কলকারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হোক। অর্থনীতিবিদদের ভাষায় একে বলা হয় শক থেরাপি।
কিন্তু স্লোভাকিয়ার চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কমিউনিস্ট আমলে সোভিয়েত ইউনিয়নের নির্দেশে স্লোভাকিয়াকে মূলত ভারী অস্ত্র এবং ট্যাঙ্ক নির্মাণের কারখানায় পরিণত করা হয়েছিল। তাদের উৎপাদিত এই অস্ত্রগুলো শুধু সোভিয়েত ব্লক বা ওয়ার্শ চুক্তির দেশগুলোতে বিক্রি হতো। কিন্তু স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর এবং সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার পর এই অস্ত্রের বাজার সম্পূর্ণ ধসে পড়ে। স্লোভাকিয়ার অস্ত্র কারখানাগুলো রাতারাতি বন্ধ হয়ে যেতে থাকে। লাখ লাখ স্লোভাক বেকার হয়ে পড়ে। চেক অঞ্চলে যেখানে বেকারত্বের হার ছিল মাত্র 4 থেকে 5%, সেখানে স্লোভাকিয়ায় বেকারত্বের হার গিয়ে দাঁড়ায় প্রায় 15 থেকে 20%। স্লোভাকরা অনুভব করতে শুরু করে যে প্রাগে বসে চেক নেতারা এমন সব অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন যা চেক প্রজাতন্ত্রের জন্য লাভজনক হলেও স্লোভাকিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। স্লোভাক নেতারা দাবি করতে শুরু করেন যে তাদের অর্থনৈতিক গতি ধীর করতে হবে এবং সরকারি ভর্তুকি চালিয়ে যেতে হবে। কিন্তু চেক নেতারা স্লোভাকিয়ার এই অর্থনৈতিক বোঝা নিজেদের ঘাড়ে নিতে ছিলেন নারাজ। চেকদের ধারণা ছিল স্লোভাকিয়া তাদের অর্থনীতির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, আর স্লোভাকরা মনে করত চেকরা তাদের সম্পদ লুট করছে। এই চরম অর্থনৈতিক মেরুকরণ এবং জাতিগত অবিশ্বাসের সুযোগ নিয়েই রাজনীতিতে আবির্ভূত হন দুই অত্যন্ত উচ্চাভিলাষী এবং কট্টরপন্থী নেতা, আর তাদের হাতে লেখা হয় চেকোস্লোভাকিয়ার শেষ পরিণতি। 1992 সালের জুন মাসে চেকোস্লোভাকিয়ায় অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। এই নির্বাচনটি ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাগ্য নির্ধারণী নির্বাচন। চেক অঞ্চলে বিপুল ভোটে জয়লাভ করেন ভাকলাভ ক্লস। তিনি ছিলেন একজন অত্যন্ত প্র্যাগমেটিক, বাস্তববাদী এবং কট্টর পুঁজিবাদী অর্থনীতিবিদ। ক্লসের একটাই নীতি ছিল চেক প্রজাতন্ত্রকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের মতো উন্নত করতে হবে। তিনি পরিষ্কারভাবে বলে দেন, স্লোভাকিয়াকে যদি চেক প্রজাতন্ত্রের সাথে থাকতে হয় তবে তাদের প্রাগের নির্দেশ মতো কঠোর অর্থনৈতিক সংস্কার মেনে নিতে হবে, আর যদি তারা তা না পারে তবে তাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। ক্লস কোনো ধরনের ছাড় দিতে রাজি ছিলেন না। অন্যদিকে স্লোভাকিয়া অঞ্চলে বিজয়ী হন ভ্লাদিমির মেসিয়ার। তিনি ছিলেন একজন কট্টর জাতীয়তাবাদী এবং পপুলিস্ট নেতা। তিনি স্লোভাকদের মনে এই অনুভূতি জাগিয়ে তুলেছিলেন যে প্রাগের চেক নেতারা তাদের শোষণ করছে। মেসিয়ার দাবি করলেন চেকোস্লোভাকিয়াকে একটি কনফেডারেশনে পরিণত করতে হবে, অর্থাৎ স্লোভাকিয়ার নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক থাকবে, নিজস্ব সেনাবাহিনী থাকবে, এমনকি তারা আন্তর্জাতিকভাবেও স্বাধীন আচরণ করবে, কিন্তু নামমাত্র চেকোস্লোভাকিয়ার ছাতার নিচে থাকবে। এই দুই নেতার রাজনৈতিক দর্শন ছিল উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো। ভাকলাভ ক্লস এবং ভ্লাদিমির মেসিয়ার বুঝতে পেরেছিলেন যে এই দুটি ভিন্ন নীতি নিয়ে একটি দেশ পরিচালনা করা অসম্ভব। 1992 সালের আগস্ট মাসে চেক প্রজাতন্ত্রের ব্রোনো শহরের বিখ্যাত তুগেনধাত ভিলার বাগানে একটি বিশাল ওক গাছের নিচে এই দুই নেতা এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকটি ছিল অত্যন্ত শ্বাসরুদ্ধকর। দুই দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছিল মাত্র দুজন মানুষের মধ্যে। ভাকলাভ ক্লস মেসিয়ারকে সরাসরি একটি শর্ত দেন, হয় আমরা একটি শক্তিশালী ফেডারেশন বা ঐক্যবদ্ধ দেশ হিসেবে থাকব যেখানে সমস্ত ক্ষমতা প্রাগের হাতে থাকবে, আর নয়তো আমরা সম্পূর্ণ আলাদা হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হব। মাঝখানে কোনো কনফেডারেশন বা শিথিল ব্যবস্থা চলবে না। ভ্লাদিমির মেসিয়ার জানতেন যে তার স্লোভাক জনগণ প্রাগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মেনে নেবে না, তাই তিনি দ্বিতীয় বিকল্পটি বেছে নিলেন। তুগেনধাত ভিলার সেই বাগানে বসে মাত্র কয়েকজন সহযোগীর উপস্থিতিতে এই দুই নেতা সিদ্ধান্ত নিলেন যে তারা চেকোস্লোভাকিয়াকে আনুষ্ঠানিকভাবে ভেঙে ফেলবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই এত বড় একটি সিদ্ধান্ত নেয়ার জন্য দেশের সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয়নি। কোনো রেফারেন্ডাম বা গণভোটেরও আয়োজন করা হয়নি। জনজরিপে দেখা গিয়েছিল যে চেক এবং স্লোভাক উভয় অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষই দেশভাগের বিপক্ষে ছিল। তারা চেয়েছিল একসাথে থাকতে। কিন্তু ক্লস এবং মেসিয়ার খুব ভালো করে জানতেন যে গণভোটে যদি সাধারণ মানুষ একসাথে থাকার পক্ষে রায় দেয় তবে দেশের রাজনীতি আরও বেশি স্থবির হয়ে পড়বে, কারণ তারা দুজন কোনো মতেই একসাথে সরকার চালাতে পারবেন না। এই রাজনৈতিক অচলাবস্থা শেষ পর্যন্ত যুগোস্লাভিয়ার মতো একটি গৃহযুদ্ধের জন্ম দিতে পারে। তাই তারা সাধারণ মানুষের আবেগ বা নস্টালজিয়াকে দূরে সরিয়ে রেখে অত্যন্ত ঠান্ডা মাথা এবং রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে দেশভাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। দেশভাগের সিদ্ধান্ত তো হলো, কিন্তু একটি আস্ত দেশকে দুই ভাগ করা তো আর মুখের কথা নয়। এর জন্য প্রয়োজন ছিল অত্যন্ত নিখুঁত এবং জটিল হিসাব নিকেশ। চেকোস্লোভাকিয়ার সেনাবাহিনী, কেন্দ্রীয় ব্যাংক, বৈদেশিক মুদ্রা, রেলওয়ে, এমনকি বিদেশের মাটিতে থাকা দূতাবাসগুলোকে কিভাবে ভাগ করা হবে। এই জায়গায় চেক এবং স্লোভাক নেতারা এক অভাবনীয় রাজনৈতিক দূরদৃষ্টি এবং শৃঙ্খলার পরিচয় দেন। তারা সিদ্ধান্ত নেন যে দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ 2:1 অনুপাতে ভাগ করা হবে, কারণ চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা ছিল প্রায় 1 কোটি আর স্লোভাকিয়ার জনসংখ্যা ছিল প্রায় 50 লাখ। এই জনসংখ্যার অনুপাত মেনেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে দেশের সমস্ত সম্পদ 2 ভাগ করে ফেলা হয়।
সেনাবাহিনীর সরঞ্জামগুলো সমানুপাতিক হারে ভাগ করে নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের রিজার্ভ অত্যন্ত শৃঙ্খলার সাথে দুই দেশের মধ্যে বণ্টন করা হয়। এমনকি দেশের মুদ্রা ভাগ করার জন্য এক অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়। সাধারণ মানুষকে তাদের কাছে থাকা চেকোস্লোভাক নোটগুলো ব্যাংকে জমা দিতে বলা হয়। ব্যাংক সেই নোটগুলোর উপর চেক এবং স্লোভাক সরকার আলাদা আলাদা আঠালো স্ট্যাম্প বা স্টিকার লাগিয়ে সেগুলো নতুন মুদ্রা হিসেবে মানুষের হাতে ফেরত দেয়, যতক্ষণ পর্যন্ত না দুই দেশ তাদের নিজস্ব নোট ছাপাতে শুরু করে। চেকোস্লোভাকিয়ার পতাকা নিয়েও একটি ছোট বিরোধ তৈরি হয়েছিল। আইন করা হয়েছিল যে কোনো দেশই পুরনো চেকোস্লোভাকিয়ার পতাকা ব্যবহার করতে পারবে না, কিন্তু চেক প্রজাতন্ত্র দেশভাগের পর তাদের নতুন পতাকা হিসেবে পুরনো চেকোস্লোভাকিয়ার পতাকাকেই সামান্য পরিবর্তন করে গ্রহণ করে। যা নিয়ে স্লোভাকরা কিছুটা ক্ষুব্ধ হলেও তারা এটি নিয়ে কোনো বড় সংঘাতে জড়ায়নি। প্রেসিডেন্ট ভাকলাভ হ্যাভেল এই দেশভাগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি চেয়েছিলেন দেশ একসাথে থাকুক, কিন্তু তিনি যখন দেখলেন তার কথা কেউ শুনছে না, তখন তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন, যদিও পরবর্তীতে তিনি স্বাধীন চেক প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অবশেষে ঘনিয়ে আসে সেই মহেন্দ্রক্ষণ 1992 সালের 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টা। পুরো দেশবাসী রেডিও এবং টেলিভিশনের সামনে বসেছিল। মধ্যরাতের ঘণ্টা বাজার সাথে সাথেই চেকোস্লোভাকিয়া নামক দেশটি চিরতরে ইতিহাসের পাতায় বিলীন হয়ে যায়। প্রাগ এবং ব্রাতিস্লাভার আকাশে ওড়ানো হয় দুটি নতুন স্বাধীন দেশের পতাকা। কোনো দাঙ্গা নেই, কোনো কাঁটাতারের সীমানায় রক্ত ঝরছে না, কোনো শরণার্থী শিবির তৈরি হয়নি। মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখল তারা সম্পূর্ণ নতুন একটি দেশের নাগরিক। চেকোস্লোভাকিয়ার এই দেশভাগ আক্ষরিক অর্থে প্রমাণ করেছিল যে একটি ডিভোর্স বা বিচ্ছেদ কতটা শান্তিপূর্ণ এবং মখমলের মতো মসৃণ হতে পারে। আজ ভেলভেট ডিভোর্সের 3 দশক পার হয়ে গেছে। ইতিহাসবিদ এবং ভূরাজনৈতিক বিশ্লেষকরা আজও এই ঘটনাটিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের এক অলৌকিক বা মাস্টারপিস ঘটনা বলে মনে করেন। কিন্তু পৃথিবীর অন্য যে কোনো দেশভাগের সাথে এর পার্থক্য কোথায়? পার্থক্য হল দূরদর্শিতা এবং রাজনৈতিক প্রজ্ঞায়। যুগোস্লাভিয়ার নেতারা যখন ক্ষমতা ধরে রাখার জন্য উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিয়ে লাখ লাখ মানুষকে দাঙ্গায় লেলিয়ে দিয়েছিলেন, তখন চেক এবং স্লোভাক নেতারা অত্যন্ত বাস্তববাদী হয়ে বুঝতে পেরেছিলেন যে একটি জোর জবরদস্তির সম্পর্কের চেয়ে একটি শান্তিপূর্ণ বিচ্ছেদ অনেক বেশি ভালো। সবচেয়ে সুন্দর বিষয় হল, আলাদা হয়ে যাওয়ার পর চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকের মধ্যকার সম্পর্ক নষ্ট তো হয়নি, বরং আরও অনেক বেশি মধুর হয়েছে। বর্তমানে তারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। উভয় দেশই আজ ইউরোপীয় ইউনিয়ন এবং সামরিক জোট নেটোর সদস্য। ইউরোপীয় ইউনিয়নের শেনজেন চুক্তির কারণে এই দুই দেশের মাঝখানে বর্তমানে কোনো দৃশ্যমান সীমানা বা পাসপোর্ট কন্ট্রোল নেই। একজন চেক নাগরিক চাইলেই স্লোভাকিয়ায় গিয়ে কাজ করতে পারেন, আবার একজন স্লোভাক খুব সহজেই প্রাগে গিয়ে স্থায়ী হতে পারেন। তারা প্রমাণ করেছে যে জোর করে একসাথে থাকার চেয়ে নিজেদের স্বাধীনতা এবং সম্মান বজায় রেখে আলাদা থাকা অনেক বেশি শান্তিপূর্ণ। একটি বিষাক্ত সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার চেয়ে হাসি মুখে বিদায় জানানোই প্রকৃত প্রজ্ঞার পরিচয়। দেশ বা মানচিত্র কোনো ঐশ্বরিক বা চিরস্থায়ী জিনিস নয়, এগুলো মানুষের তৈরি করা ভূরাজনৈতিক সীমারেখা মাত্র। যখন একটি সীমানার ভেতরে থাকা দুটি জাতি অনুভব করে যে তাদের মানসিকতা, অর্থনীতি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন, তখন তাদের জোর করে এক ছাতার নিচে আটকে রাখলে তা শুধু সংঘাত এবং রক্তপাতেরই জন্ম দেয়। 1992 সালের সেই কনকনে শীতের রাতে চেক এবং স্লোভাক নেতারা যে সাহসিকতা এবং রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছিলেন, তা পৃথিবীর অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের নেতাদের জন্য এক বিশাল শিক্ষণীয় অধ্যায় হতে পারে। তারা দেখিয়ে দিয়েছেন যে দেশভাগ মানেই কেবল মৃত্যু, দাঙ্গা আর ধ্বংস নয়। সঠিক নেতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে একটি দেশভাগও হতে পারে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং মখমলের মতো মসৃণ।